আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টি-20 এশিয়া কাপে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। ম্যাচ সেরা নাসুম আহমেদ। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ। শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পিআর নিয়ে কয়েকটি দলের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি। একই সাথে আন্দোলন এবং আলোচনা করবে জামাত। সার সংকট ও আমদানিতে দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ অর্থ উপদেষ্টার। স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে চিকিৎসার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ। এবং শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে 4টি ট্রাকে গেল 37 মেট্রিক টন মাছ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে টি-20 এশিয়া কাপে সুপার ফোরের সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। আবুধাবিতে আগে ব্যাট করে 5 উইকেটে 154 রান তোলে টাইগাররা। জবাবে নাসুম আর মুস্তাফিজের বোলিংয়ে নৈপুণ্য 146 রানে অল আউট হয় আফগানিস্তান। এখন গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আর আফগানদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে। রিপোর্ট এস.এম. আশরাফের। বাঁচা মরার লড়াই, ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে শেষ পর্যন্ত সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে ওঠে 63 রান। প্রথম 10 ওভারে স্কোরবোর্ডে ঝলমলে 87। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকান তামিম। মনে হচ্ছিল 190-এর দিকে ছুটবে বাংলাদেশ, কিন্তু শেষ দিকে রানের চাকা আটকে গেল। শেষ 10 ওভারে মাত্র 67 রান তুলেই থেমে যায় টাইগারদের ইনিংস। তবে এই রানকে চ্যালেঞ্জিং বানানোর কাজটা করলেন টাইগার বোলাররা। শুরুটা রূপকথার মতো। প্রথম বলে আফগানদের শিবিরে ধাক্কা। নাসুম আহমেদের ঘূর্ণিতে এলো সেই আঘাত। এরপর 4 ওভারে মাত্র 11 রান দিয়ে তুলে নিলেন 2 উইকেট। আর যখনই আফগানরা ম্যাচে ফেরার চেষ্টা করেছে, তখনই হাজির হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দারুণ স্পেলে শিকার করেছেন 3 উইকেট। আফগানদের স্বপ্ন ভেঙে শেষ পর্যন্ত 145 রানে থেমে যায় ইনিংস। বাংলাদেশ সুপার ফোরের দরজা এখন খোলা। যদিও শ্রীলঙ্কা আর আফগানদের শেষ ম্যাচের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচার প্রচারণা। শিক্ষার্থীদের হাতে ফিরছে ভোটাধিকার। ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের আমেজ। সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। আর মাত্র 7 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসেই বইছে উৎসবের আমেজ। প্রার্থীদের প্রচার প্রচারণা যত বাড়ছে, ততই ব্যস্ত হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাকসু নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত হয়েছেন মোট ২৮,৯০৫ জন ভোটার। এর মধ্যে ১৭,৫৯৬ জন পুরুষ এবং ১১,৪০৯ জন নারী শিক্ষার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 18 জন, জিএস পদে 11 এবং এজিএস পদে 16 জন প্রার্থী। ভোট গ্রহণের জন্য থাকছে 17টি কেন্দ্রে 990টি বুথ। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, সালাউদ্দিন আম্মামের নেতৃত্বে আধিপত্য বিরোধী ঐক্য, একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ সহ মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গণসংযোগও চলছে জোরে সোরে।
ভোট নিয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমরা চাই একটা শিক্ষার্থী বান্ধব রাষ্ট্র, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো আমরা অবশ্যই চাইবো যাতে যে কোনো পার্টি আসুক না কেন, যাতে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে কোনো ধরনের ভয় ছাড়াই আমরা প্রার্থীকে নির্বাচিত করতে পারি, আমাদের পছন্দ মতো প্রার্থীকে, যারা আমাদেরকে লিড দিবে বা আমাদের পুরো একটা জেনারেশনকে তারা লিড দিবে। কারণ আমরা যেহেতু নতুন, আমাদের এতটাও এক্সপিরিয়েন্স নেই কেমন কি হবে, তো আমরা একটা সুন্দর অনুভবের জন্য আর কি প্রত্যাশা করছি। এদিকে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি, যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেওয়া। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ। কেন্দ্রীয় সংসদে 474 জন এবং 15টি হল সংসদে 589 জন সহ মোট 1063 জন মনোনয়নপত্র কিনেছেন। এ সময় জুলাই বিপ্লবের চেতনায় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার প্রত্যাশা জানান প্রার্থীরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট ক্যাম্পাস। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার। নির্ধারিত শেষ সময় বিকেল 3:30টার পরেও চাকসু ভবনে ছিল মনোনয়নপত্র সংগ্রহকারী শিক্ষার্থীদের ভিড়। ইনক্লুসিভ প্যানেল আমরা করার চেষ্টা করছি, সেখানে আমরা যেই বিভাগ রয়েছে সেই বিভাগের জন্য যে বেশি কাজ করতে পারবে এবং কাজ করার ইতিপূর্বে অভিজ্ঞতা রয়েছে, আমরা সেইভাবে আমাদের প্যানেলটা সাজানোর চেষ্টা করব। যে ব্যক্তি হিসেবে ভালো এবং আমাদের হয়ে ভালো কাজ করবে, কোনো প্যানেল হিসাবে আমি কাউকে মডিফাই করব না। রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে জুলাই বিপ্লবের চেতনায় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার লক্ষ্য বলে জানালেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের আবাসন, হলে মানসম্পন্ন খাবার সহ বিভিন্ন বিষয়ে কাজ করার কথা জানান তারা। আমি দলমত নির্বিশেষে সকলের কণ্ঠস্বর হওয়ার জন্য, সকলের ভয়েস হওয়ার জন্য আমি স্বতন্ত্র পদে মনোনয়ন নিয়েছি এবং আমি আসলে স্টুডেন্ট হিসেবে কাজ করতে চাই, আমি দলের হিসেবে কাজ করতে চাই না। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, ছাত্র শিবির ও বাকসাসের মতো সংগঠনগুলো। তবে বাম দলগুলোর পক্ষ থেকে দ্রোহ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। নিরপেক্ষ একটি নির্বাচন দিতে না পারে তাহলে অবশ্যই ওনারা ব্যর্থতার দায় নিয়ে ইতিহাসে অটল গৌরবে নিমজ্জিত হবে। এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংগঠনের ব্যানারে নির্বাচনে না যাবার সিদ্ধান্ত নিয়েছে বাকসাস। আমি মনে করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য নজির তৈরি হইতে পারে, যেখানে স্বতন্ত্র থেকে বিপুল সংখ্যক প্রার্থিতা জয়লাভ করতে পারে। শতভাগ সুষ্ঠু ও শিক্ষার্থী বান্ধব নির্বাচন পরিচালনার প্রত্যাশা চাকসু নির্বাচন কমিশনের। এটা পুরাপুরি একটা ঈদের মতো চলছে। এত আনন্দ উৎসবের মধ্যে ভুল হতে পারে, কিন্তু আমরা কোনো ইন্টেনশনাল আমাদের কোনো আগ্রহ এটার মধ্যে নাই। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আগ্রহ প্রকাশ করছে, এটি আমাদের জন্য আনন্দের। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, আর তা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার চাকসু নির্বাচনে ভোট দেবেন 27,637 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে পতিত স্বৈরাচারের সাথে আতত করে জাতীয় নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলেন, জনসমর্থনই নেই বলেই কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির 2 সদস্য সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা সহ কয়েকটি দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে কয়েকটি ইসলামপন্থী দলের এমন কর্মসূচির পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। বৃহৎ দল আওয়ামী লীগ নাই, অপর বৃহৎ দল বিএনপি। তারা মনে করে যে অবলীলায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দিবে। সুতরাং বিএনপি ঠেকাও এই আন্দোলনই হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। রাজনৈতিকহীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। দুই নীতি নির্ধারক জানান, পাল্টা কর্মসূচি নয়, বিএনপি রাজনৈতিকভাবেই এসব আন্দোলন মোকাবেলা করবে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমাদের যে বক্তব্য আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব, জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে। পতিত স্বৈরাচারের সাথে আঘাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে, আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল, আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। সালাউদ্দিন আহমদ জানান, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করে না বিএনপি। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। 2024 সালের 7 জানুয়ারি যে আমি ডামি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোষর হিসেবে, ফেসিবাদের দোষর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকাকে স্বাভাবিক দাবি করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির এই দুই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পিআর সহ যেসব বিষয় ঐকমত্য হয়নি সেসব বিষয়ে একই সাথে আন্দোলন এবং আলোচনা চলবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আলোচনার জন্য বিএনপিকে আন্তরিক মানসিকতা নিয়ে বসার আহ্বান জানান ডাক্তার তাহের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে নিজেদের অবস্থান তুলে ধরে বৈঠক করে জামায়াত ইসলামী। দলের আমির অসুস্থ থাকায় সাংবাদিকদের ব্রিফ করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে জোর দেন তিনি। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। ঐকমত্য কমিশনের সময় বাড়ানো নিয়ে প্রশ্ন তোলেন এই জামাত নেতা। বলেন, একই সাথে আন্দোলন ও আলোচনা চলবে। যে মেয়াদে আমরা আলোচনা করেছি, এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টায় যথেষ্ট। পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। আমরা আন্দোলন করব, নেগোশিয়েট করব, এটা তো বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয়। আলোচনার জন্য বিএনপিকে এগিয়ে আসার আহ্বানও জানান ডাক্তার তাহের। আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান জামাত নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশে সার সংকট ও আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। কৃত্রিমভাবে কেউ এসব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, নতুন করে সার এবং এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার কারণ ব্যাখ্যা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রিপোর্ট মাহবুব কবির চপলের। মাঠে মাঠে সবুজ ফসলে রঙিন স্বপ্ন বুনছেন কৃষকরা।
এসব ফসলের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন রাসায়নিক সার, কিন্তু দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সার সংকট। এতে চরম বিপাকে কৃষকরা। বর্তমান সার কিনতে গেলে পরে সারের দাম অনেক বেশি ধরছে, সার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা খুব কষ্টে আছি। আমরা এখন সরকারি কর্মকর্তা গেলে পরে সারের কোনো ঘাটতি নেই, কিন্তু ডিলারের কাছে গেলে আমার দরকার 5 বস্তা, আমাকে দিচ্ছে 2 বস্তা। সার সংকটের সুযোগ নিচ্ছেন অসাধু ডিলাররা। কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত ইউরিয়া ও টিএসপির দাম প্রতি বস্তা 1350 টাকা, ডিএপি 1050 ও এমওপি 1000 টাকা হলেও নেওয়া হচ্ছে 4 থেকে 500 টাকা বেশি। প্রতি বছর দেশে রাসায়নিক সারের চাহিদা 60 লাখ টন, যার 80% আমদানি করতে হয়। এখন ঠিক কী কারণে সার সংকট শুরু হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব। ওই 2 মন্ত্রণালয়কে আমি বলি স্যার, এটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইসে করেন আমি জিজ্ঞেস করবো। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, হ্যাঁ এটা খতিয়ে দেখবে। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে শুল্ক কমাতে গিয়ে কারো ফাঁদে পড়তে চায় না বাংলাদেশ। যাচাই করেই কেনা হচ্ছে সবকিছু। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি। এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি হতে পিটার হাসকেই কোথায় করে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কারণ জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আমি যতদূর জানি নূরজাহান আপার যে তিনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেকদিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা, হসপিটালটা চেঞ্জ করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্রটা আপনারা জানেন। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। গতরাতে যশোরে বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রথম চালানে 7টি ট্রাকে 37.46 মেট্রিক টন ইলিশ পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কলকাতার 5টি প্রতিষ্ঠান এই ইলিশ আমদানি করছে। বাংলাদেশ সরকার এবছর দুর্গাপূজা উপলক্ষে মোট 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে 37টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে 50 টন, 25টি প্রতিষ্ঠানকে 30 টন করে 750 টন, 9টি প্রতিষ্ঠানকে 40 টন করে 360 টন এবং 2টি প্রতিষ্ঠানকে 20 টন করে 40 টন ইলিশ রপ্তানি অনুমোদন দেওয়া হয়। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, আগামী 5 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে এবং প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে 12.5 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 1515 টাকা। প্রথম চালান ভারতে রপ্তানি হচ্ছে। আমাদের স্বর্ণালী এন্টারপ্রাইজ 40 টন অনুমোদন পাইছে। আমাদের কাছে 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন মাছ রপ্তানির জন্য আবেদন করছে। আমরা তাদের অল্টারনেটিভ এবং অন্যান্য পরীক্ষা প্রদান শেষে স্বাস্থ্য সনদ প্রদান করছি এবং তাদেরকে মাছ রপ্তানি করার জন্য অনুমতি প্রদান করছি। চট্টগ্রামে কাস্টমস হাউসে ঘুষের টাকা সহ এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আটক রাজীব রায় এআরও হিসেবে চট্টগ্রাম কাস্টমসে কর্মরত দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদ আলম জানান, ভুক্তভোগী আমদানিকারকদের সময় অভিযোগের ভিত্তিতে সন্দেহে অভিযান চালান তারা। 30,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় রাজীব রায়কে। এই ঘটনায় মামলা দায়েরের কথা জানিয়েছেন দুদক। এবার খেলার খবর।
ক্লিয়ান এমবাপ্পের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে 22 মিনিটে উইয়ার গোলে এগিয়ে যায় অলিম্পিক মার্সেই। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 6 মিনিটের মধ্যে রিয়ালতে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর 81 মিনিটে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের দ্বিতীয় গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে আলসোনার দল। আরেক ম্যাচে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে জুভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে, দ্বিতীয়ার্ধে 86 মিনিটে 4-2 গোলে এগিয়ে যায় জার্মানরা। এরপর ইনজুরির সময়ে 2 গোল করে ড্র নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। টি-20 এশিয়া কাপে আফগানিস্তানকে 8 রানে হারিয়ে সুপার 4-এর সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। ম্যাচেরা নাসুম আহমেদ। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। ক্যাম্পাস জুড়ে ভোটের আমেজ। শিক্ষার্থীদের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পিআর নিয়ে কয়েকটি দলের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি। একই সাথে আন্দোলন এবং আলোচনা করবে জামায়াত। সার সংকট ও আমদানিতে দুর্নীতি খতিয়ে দেখার নির্দেশ অর্থ উপদেষ্টার। স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ। এবং শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে 7টি ট্রাকে গেল 27 মেট্রিক টন মাছ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।